নির্বাচন শেষ, ব্যালট বক্স সিল হয়েছে, ফল ঘোষণা হয়েছে, নতুন সরকার শপথ নিয়েছে। কিন্তু একটা প্রশ্ন কি আপনার মাথায় ঘুরছে না? সত্যি কি শুধু ভোটের রাজনীতি চলে, নাকি ভোটের বাইরে, ক্যামেরার বাইরে, মঞ্চের বাইরে আরও একটি অদৃশ্য শক্তি সুতার টানে? আজ আমরা কথা বলবো যে শব্দটা নিয়ে, যেটা এখন রাজনীতির আড্ডায় আগুন ধরাচ্ছে, তা হলো ডিপ স্টেট। এটা কি নিছক ষড়যন্ত্র তত্ত্ব, নাকি বাস্তব রাজনীতি কাঠামোর এক অন্ধকার স্তর? চলুন একদম গোড়া থেকে শুরু করি। প্রথম একটা সহজ প্রশ্ন, আপনি যাদের ভোট দিয়ে ক্ষমতা পাঠান তারা কি রাষ্ট্র সব সিদ্ধান্ত নিজেরাই নেন? সংবিধান বলে হ্যাঁ, কিন্তু বাস্তবতা বলে না, পুরোটা না। রাষ্ট্র মানে শুধু প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা না। রাষ্ট্র মানে প্রশাসন, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক, নিয়ন্ত্রণ সংস্থা, কৌশলগত দপ্তর, বড় কর্পোরেট স্বার্থ, এমনকি আন্তর্জাতিক অর্থদাতাদের চাপ। এই পুরো জালটা রাষ্ট্র কাঠামো। এমন ভাবুন, নির্বাচন হলো, সরকার বদল হলো, কিন্তু এ কাঠামোর কতটা বদলানো? সচিবালয়ের ফাইল কি বদলানো? গোয়েন্দা সংস্থা নেটওয়ার্ক কি বদলালো? বড় ব্যবসায়ী চুক্তির দিক কি হঠাৎ পাল্টে গেল? এখানে আসে ডিপ স্টেটের ধারণা। ডিপ স্টেট মানে কোনো গোপন অফিস না, কোনো কালো কাঁচের ঘর না। এটা একটা নেটওয়ার্ক, একদল প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা সরাসরি নির্বাচিত না হয়ে রাষ্ট্র নীতি, নিরাপত্তা ও অর্থনীতি ও রাজনীতির দিক নির্দেশনায় গভীর প্রভাব ফেলে। রাষ্ট্রের ভেতরে আরও একটা রাষ্ট্র, দৃশ্যমান সরকারের নিচে অদৃশ্য কাঠামো। ডিপ স্টেট কিভাবে কাজ করে? প্রথম, কৌশলী ধারাবাহিকতা। রাজনীতিবিদরা 5 বছর পর পর আসে, কিন্তু শীর্ষ আমলারা, নিরাপত্তা, স্থাপনা, কৌশলগত দপ্তরের কর্মকর্তারা তারা দশকের পর দশক থাকেন। নীতির খসড়া তাদের হাতে তৈরি হয়। নতুন মন্ত্রী অনেক সময় সেই ফাইলে সই করেন যেটা তিনি নিজে লেখেননি। দ্বিতীয় কৌশল, তথ্য নিয়ন্ত্রণ। গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা প্রতিষ্ঠান যদি নির্বাচিত সরকারকে নির্দিষ্টভাবে সাজানো তথ্য দেয়, তাহলে সিদ্ধান্ত সেই তথ্যের উপরেই। তথ্য মানে ক্ষমতা, তথ্য মানে নির্দেশিকা। তৃতীয় কৌশল, অর্থনীতির প্রভাব। বড় কর্পোরেট গোষ্ঠী, আন্তর্জাতিক ঋণদাতা, অস্ত্র ব্যবসায়ী, জ্বালানি চুক্তি, এগুলো কেবল অর্থনীতি না, এগুলো কৌশলগত সিদ্ধান্ত। রাষ্ট্র যদি কোনো বড় ঋণের উপর নির্ভরশীল হয়, তাহলে তার অর্থনীতির স্বাধীনতা সীমিত হয়ে যায়, আর সেই সীমাবদ্ধতার ভেতরে ডিপ স্টেটের মতো কাঠামো কাজ করার সুযোগ পায়। চতুর্থত কৌশল, সংকটের ব্যবহার। অর্থনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক ধাক্কা, এই মুহূর্তগুলোতে কে অস্থিরতার কথা বলে সামনে আসে। আবার কখনো দেখা যায় সংকট এমনভাবে বাড়ে যাতে একটি নির্দিষ্ট শক্তি বাড়তি নিয়ন্ত্রণ পায়। তুরস্কের ডেরিন ডেভলেট শব্দটি আলোচনা আসে। অভিযোগ ছিল সামরিক বেসামরিক অভিজাতদের একটি নেটওয়ার্ক নির্বাচিত সরকারের বাইরে থেকে সিদ্ধান্তকে প্রভাবিত করে। মিশরের ক্ষেত্রে একই অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা পর্যন্ত ডিপ স্টেট শব্দ ব্যবহার করেছে। প্রশাসনিক প্রতিরোধ বোঝাচ্ছে। তবে একটা জিনিস পরিষ্কার করা জরুরি, ডিপ স্টেট মানে সবকিছু ষড়যন্ত্র না, সব অদৃশ্য প্রভাবশালী দুষ্ট চক্র নয়। রাষ্ট্রের ধারাবাহিকতা দরকার, পেশাদার আমলাতন্ত্র দরকার, নিরাপত্তা কাঠামো দরকার, কিন্তু যখন সে কাঠামো নির্বাচিত নেতৃত্বের বাইরে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন শুরু হয়, তখন সেটা সমস্যা। এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ একটি উপনিবেশিক উত্তর রাষ্ট্র। প্রশাসনিক কাঠামোর বড় অংশ ব্রিটিশ আমলে ধারাবাহিকতায় গড়ে উঠেছে। রাজনৈতিক নেতৃত্ব বদলেছে, কিন্তু আমলাতান্ত্রিক সংগঠনের অংশ এখন থেকে গেছে। ফল ক্ষমতার কেন্দ্রে শুধু নির্বাচিত সরকারের হাতে থাকছে না। আমাদের ইতিহাসে সামরিক শাসন এসেছে, রাজনৈতিক অস্থিরতা এসেছে, বড় বড় কর্পোরেট স্বার্থ রাজনৈতিক সঙ্গে জড়িয়েছে, আন্তর্জাতিক সংস্থার প্রভাব থেকেছে। ফলে এখান থেকে ডিপ স্টেটের মতো নেটওয়ার্ক গড়ে ওঠার সম্ভাবনা অস্বীকার করা যায় না, তবে সতর্কতা জরুরি। সব ব্যর্থতা ডিপ স্টেট বলে ঝেড়ে ফেলে দেওয়া বিপজ্জনক, কারণ এতে নির্বাচিত নেতৃত্বের জবাবদিহিতা হারিয়ে যায়। আবার সবকিছু কেবল নির্বাচিত সরকারের সিদ্ধান্ত, এমন ভাবাটাও সরলীকরণ। নির্বাচনের পর এখন যখন নতুন সরকার কাজ শুরু করেছে, তখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিদ্ধান্ত কে নেয়? মন্ত্রী নাকি মন্ত্রণালয়ের স্থায়ী কাঠামো? জনগণের ইচ্ছা নাকি শক্তিশালী স্বার্থ গোষ্ঠী? ডিপ স্টেট থাকুক বা না থাকুক, একটি দুর্বল গণতন্ত্রের অদৃশ্য প্রভাবের ঝুঁকি বেশি থাকার কারণে দুর্বল রাজনৈতিক দল, দুর্বল সংসদীয় নজরদারি, দুর্বল গণমাধ্যম, এই তিনের ফাঁকে অপ্রাতিষ্ঠানিক শক্তির জায়গা করে নেই। যেখানে অরাজনৈতিক নেতৃত্ব শক্ত, স্বচ্ছলতা বেশি, জবাবদিহিতা কার্যকর, সেখানে ডিপ স্টেট জায়গা কমে যায়। যেখানে ব্যক্তি কেন্দ্রিক শাসন, অভ্যন্তরীণ গণতন্ত্রহীন দল আর ক্ষমতার কেন্দ্রীকরণ, সেখানে অদৃশ্য নেটওয়ার্ক সহজে প্রভাব বিস্তার করে। ডিপ স্টেট কোনো ভূতুরে গল্প নয়, কিন্তু আবার সব সমস্যার অলৌকিক ব্যাখ্যাও না। এটা একটা রাজনৈতিক বাস্তবতার সম্ভাব্য রূপ, যেখানে ক্ষমতার আনুষ্ঠানিক কাঠামোর বাইরে আনুষ্ঠানিক শক্তির জন্ম নেই। নির্বাচন শেষ হয়েছে, সরকার গঠন হয়ে গেছে, কিন্তু গণতন্ত্র কেবল ভোটে শেষ হয় না। গণতন্ত্র টিকে থাকছে স্বচ্ছলতা, জবাবদিহিতা এবং নাগরিক সচেতনতায়। প্রশ্নটা তাই আপনার কাছে, আপনি কি শুধু 5 বছর একদিন ভোট দিতে চান, নাকি জানতে চান রাষ্ট্র আপনার কে চালায়? কারণ রাষ্ট্র যদি আপনার না হয়, আমার না হয়, তাহলে ডিপ স্টেট হোক বা না হোক, ক্ষমতা সবসময় কিছু অদৃশ্য হাতের দিকে ঝুঁকে থাকবে। আর সেই অদৃশ্য হাতের গল্পটা আমাদের আজকের আলোচনার কেন্দ্রে।